প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইন ক্লাসরুম অফ সরোজ স্যার এই ক্লাসে অলরেডি সাবস্ক্রাইব করেছো এবং দেখছো, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি লাইট বা আলো শুরু করছি। তো সেই আলো চ্যাপ্টারের প্রথম যে বিষয়টি রয়েছে গলীয় দর্পণের প্রতিফলন, এইটা আমরা শুরু করব। তো শুরু করার আগে যেটা নিচের ক্লাসে কিছু কিছু জিনিস পড়ে এসছো, যেগুলি এখানেও মাঝে মাঝে সব বিষয়গুলো আসবে, তো সেইগুলি সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা আমি তোমাদের দেব। তারপর গলীয় দর্পণের প্রতিফলনের বিষয়ে এগোব। তো প্রথমে যেটা বলার যে আলো কি, আলো হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো বস্তুর উপর আপতিত হলে বস্তুকে দৃশ্যমান করে তোলে। যদি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো চলে তাহলে সেই সরল রেখা ধরে চলে, অর্থাৎ স্বচ্ছ অর্থাৎ পরিষ্কার এবং তার ঘনত্ব সর্বোচ্চ সমান থাকবে, অর্থাৎ সমসত্ব মাধ্যম হবে, তখন আলো একটা সরল রৈখিক পথ ধরে চলে। সেই বিষয়টি জ্যামিতিক রিপ্রেজেন্টেশন বা লিখিত রূপ হিসাবে আমরা কি করি, একটা সরলরেখা টানি এবং সরলরেখার যেদিক থেকে যেদিকে আলো গেছে সেই দিকটা বোঝানোর জন্য তীর চিহ্ন দিই। এই যে রশ্মি বা আলোর যে গতিপথ তার ব্যাখ্যা, তাকে আমরা বলছি হচ্ছে আলোক রশ্মি। তাহলে আলোক রশ্মি কাকে বলে, এইটি যদি আমাদেরকে বলে তাহলে আমরা বলবো আলো যে সরল রৈখিক পথ ধরে চলে সেই সরল রৈখিক পথটিকেই বলা হচ্ছে আলোক রশ্মি। এবার কথা হচ্ছে, রশ্মি বলতে আমরা একক জিনিসটিকে বুঝাই। এটা বহু বচন যদি করা হয় তাহলে, অর্থাৎ অনেকগুলো রশ্মি যদি একত্রে থাকে, তখন আমরা রশ্মির সঙ্গে গুচ্ছ কথাটা ইউজ করি। অর্থাৎ আলোক রশ্মিগুচ্ছ কাকে বলবো, আমরা বলবো একাধিক রশ্মিকে একত্রে বলা হয় রশ্মিগুচ্ছ। এখন কথা হচ্ছে, কোন রশ্মিগুচ্ছে রশ্মিগুলো কিভাবে অবস্থান করছে তার উপর ভিত্তি করে আলোক রশ্মিগুচ্ছকে তিন ভাগে ভাগ করা যায়। রশ্মিগুলি পরস্পরের সঙ্গে সমান্তরাল তাকে বলছে সমান্তরাল রশ্মিগুচ্ছ। যে রশ্মিগুলি তারা গতিপথের কোনো একটি নির্দিষ্ট বিন্দুর দিকে এগিয়ে যায় বা মিলিত হয় সেই রশ্মিগুচ্ছকে বলছি অভিসারী রশ্মিগুচ্ছ। আর যে রশ্মিগুলি গতিপথে ক্রমশ পরস্পর থেকে দূরে সরে যায় তাকে আমরা বলছি অপসারী রশ্মিগুচ্ছ। আমরা যখন গলীয় দর্পণের প্রতিফলনের বিষয়ে আলোচনা করব তখন এই সকল বিষয়গুলো আমাদের ভালো করে বুঝে নিতে হবে, এবং সেই বোঝা না থাকলে তখন বোঝায় ঘাটতি থাকবে বলে আমি এগুলো এখন আলোচনা করে দিচ্ছি। তো সমান্তরাল রশ্মিগুচ্ছ কোত্থেকে আসে? সূর্য বহু দূরে রয়েছে বলে ভূপৃষ্ঠের অল্প স্বল্প পরিসরে সূর্য থেকে আগত রশ্মিগুলিকে সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে বিবেচনা করা হয়। আর কোন একটা আতশকাচ বা উভয় উত্তল লেন্সের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি পাস করে তখন সেই রশ্মিগুলো তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়, সেই রশ্মিটাকে বলছি আমরা অভিসারী রশ্মিগুচ্ছ। আর কোনো আলোকউৎস থেকে, টর্চ বা এই জাতীয় কোনো আলোকউৎস থেকে যখন আলো বেরিয়ে আসে তখন সেই আলো ক্রমশ ছড়িয়ে পড়ে, অর্থাৎ আমরা বলতে পারি রশ্মিগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। এরকম রশ্মিগুচ্ছকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ। তাহলে আলোক রশ্মি, আলো, সমান্তরাল রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেল। এইবার একটা বিষয় বলবো, সেটাও তোমরা নিচের ক্লাসে পড়েছো এবং সেটা এখানেও প্রায়শই দরকার হবে, সেই জন্য সেটা একটু বলে নিই। দেখো, একটা রশ্মি যখনই সরলরেখায় চলছে আমরা বলতে পারি এই মাধ্যমটা কেমন, স্বচ্ছ সমসত্ব মাধ্যম। সেই রশ্মিটা যেতে যেতে অন্য একটা মাধ্যমের তলের উপর যখন আপতিত হয় তির্যকভাবে, তখন ওই রশ্মি কিছু অংশ এখানে শোষিত হয়
কিছু অংশ গতিপথের পরিবর্তন করে পরের মাধ্যমে প্রবেশ করে, আর কিছু অংশ আবার প্রথম মাধ্যমে অভিমুখের পরিবর্তন করে ফিরে আসে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে আলোর প্রতিফলন। যেহেতু আমরা গলি দর্পণের প্রতিফলন করতে যাব, ফলে তার আগে প্রতিফলনের বিষয়টা একটু আমাদের পরিষ্কার হওয়া দরকার। তাহলে প্রতিফলন কাকে বলে আমাদের যদি প্রশ্ন করে, আমরা তাহলে কি বলবো? আমরা বলবো কোনো আলোক রশ্মি স্বচ্ছ সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে সরলরৈখিক পথে চলতে চলতে অন্য কোনো ভিন্ন আলোকীয় ঘনত্বের মাধ্যমের উপর আপতিত হলে ওই রশ্মি কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে অভিমুখের পরিবর্তন করে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। এখন কতগুলো বিষয় আমি এই প্রতিফলনের ছবিটা এখানে আকার দেখাচ্ছি তোমাদের একে। সেটা হচ্ছে এও হচ্ছে রশ্মিটা এসে পড়লো, সেই জন্য এই যে রশ্মি, এই রশ্মিকে বলা হয় হচ্ছে আপতিত রশ্মি। এটা হচ্ছে আপতিত রশ্মি। আর যে রশ্মিটা প্রতিফলিত হয়ে গেল সেটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এটা হলো প্রতিফলিত রশ্মি। যে বিন্দুতে পড়লো সেটাকে আপতন বিন্দু, আর সেই বিন্দুতে রয়েছে কার উপরে? যে প্রতিফলিত করলো রশ্মিটাকে, তাই এর নাম হচ্ছে কি প্রতিফলক। প্রতিফলিত করেছে বলে নাম হচ্ছে প্রতিফলক। যেমন যে ভাগ সম্পন্ন করে দেয় তাকে আমরা ভাজক বলি, অর্থাৎ কারক হলে তখন লাস্টে এরকম ক যোগ করতে হয়। এখানে প্রতিফলন যেহেতু ঘটিয়েছে তাই এটার নাম হচ্ছে প্রতিফলক। এই প্রতিফলকের উপর আপতন বিন্দু ও এর সঙ্গে লম্ব করে ও এন আঁকা হয়েছে, সেটাকে আমরা বলবো হচ্ছে অভিলম্ব। আর এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করেছে সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে কি আপাতন কোণ, এবং ইংরেজিতে বলা হয় ইনসিডেন্ট অ্যাঙ্গেল। যেহেতু তার শুরুতে আই রয়েছে সুতরাং আই দিয়ে প্রকাশ করা হয়। আর অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণটা করে সেই কোণটাকে আমরা বলি হচ্ছে প্রতিফলন কোণ। তাকে রিফ্লেকশন অ্যাঙ্গেল বলতে পারি বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বলতে পারি। এই যে রিফ্লেকশন তার আর দিয়ে এই প্রতিফলন কোণকে চিহ্নিত করা হয়। তো এরকম যখন একটা সমতল দর্পণের উপর প্রতিফলন ঘটে বা সমতল প্রতিফলকে প্রতিফলন ঘটে, তখন দুটি নির্দিষ্ট নিয়ম বা নীতি মেনে চলে, সেটাকেই বলা হয় প্রতিফলনের সূত্র। তো প্রতিফলনের প্রথম সূত্রে যেটা বলা হয়েছে যে এই যে আপতিত রশ্মি এও, প্রতিফলিত রশ্মি ওবি এবং প্রতিফলকের উপর আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ও এন, এরা সব কটি একটি সমতলে অবস্থান করবে। অর্থাৎ এই যেরকম বোর্ডের তলের উপর সবাই অবস্থান করছে, যখন আলোর প্রতিফলন ঘটে তখন যে রশ্মিটা পড়লো, যে রশ্মিটা প্রতিফলিত হলো এবং প্রতিফলকের উপর যে অভিলম্ব, এইগুলি সব একটা তলের উপরই থাকবে। এটি হলো প্রতিফলনের প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র কি হলো? আমরা বলতে পারি আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের উপর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে এই যে কোণটা হয়েছে যাকে আমরা আপতন কোণ নাম দিলাম, আর এই অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করেছে তাকে প্রতিফলন কোণ আমরা নাম দিয়েছি। এই দুটি মান সর্বদা সমান হয়। অর্থাৎ আই যদি হয় এটা, আর যদি হয় এটা, তাহলে আমরা বলতে পারি আই ইজ ইকুয়াল টু আর। তাই প্রতিফলনের দ্বিতীয় সূত্র হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। তাহলে এই হচ্ছে প্রতিফলনের সূত্র দুটো। আমরা যখন বিভিন্ন ছবিগুলো আঁকবো গলি দর্পণের প্রতিফলনের ক্ষেত্রে, সেক্ষেত্রেও বিশেষভাবে আমরা এই সূত্রগুলো মনে রেখে ছবিও আঁকবো এবং বিষয় ব্যাখ্যাও করব, প্লাস এই সকল রশ্মি সম্পর্কেও কথাবার্তা মাঝে সাঝে এসে পড়বে। ফলে বেসিক ব্যাপারটা আমি তোমাদের প্রথম পর্বে বলে নিলাম।
এরপর আমরা যাচ্ছি গলীয় দর্পণে। গলীয় দর্পণের প্রতিফলনের আগে আমরা বুঝে নেব গলীয় দর্পণ কাকে বলে। তো ছবিতে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি তোমরা একটু বুঝে নাও। প্রথমত আমি নিয়েছি একটা কাচের তৈরি স্ফিয়ার বা গোলক, এবং সেই গোলকের একটা অংশ কেটে নিয়েছি। কাটার পরে যে শেপটা হবে সেই শেপটাকে এখানে চিট করে রেখেছি, আবার আরেক জায়গায় ঘুট করে রেখেছি। অর্থাৎ আমরা বলতে পারি এই যে দুটো নয়, একটা টুকরো পেয়েছি, সেই টুকরো একবার চিট করে রেখেছি, একবার ঘুট করে রেখেছি। এই চিট করে রাখা অবস্থায় আমরা যদি তার নিচু তলটাকে সামনে রেখে এই পিছনের তলটাকে যদি প্রলেপ দিয়ে অস্বচ্ছ করি, তাহলে আলোক রশ্মি এখানে এসে পড়বে, এখান থেকে প্রতিফলিত হয়ে চলে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি আলোক রশ্মি তখন অবতলের উপর পড়ছে, প্রতিফলক অবতল, তাই এটাকে আমরা অবতল দর্পণ নাম দিচ্ছি। আবার যখন আমরা ওই তলটিকে ঘুট করে রাখলাম, অর্থাৎ মাটির দিকে গোলাকার অংশটা রাখলাম, উঁচু অংশটা উপরের দিকে রাখলাম, সেই অবস্থায় ভিতরের দিকটাকে আমরা প্রলেপ দিলাম, আর যে উঁচু তল যেদিকে রয়েছে সেই দিকটায় আলো এসে পড়ার ব্যবস্থা করলাম। তাহলে কি হবে, প্রতিফলিত যেখানটায় হবে আলোক রশ্মি সেই তলটা হয়ে গেল উত্তল, অর্থাৎ প্রতিফলক তল হচ্ছে উত্তল, তাই তখন আমরা তাকে বলবো হচ্ছে কি উত্তল দর্পণ। তাহলে যেটা বুঝলাম আমরা, তার থেকে গলীয় দর্পণ কাকে বলে এই ডেফিনেশন বা সংজ্ঞাটা এবার আমরা সহজেই বলতে পারি। আমরা দেখলাম এগুলির ফেস কেমন আছে, গোলাকৃতি, তাই আমরা বলবো যে গোলাকৃতির দর্পণ কোনো ব্লকের অংশ বিশেষ, তাকে বলা হচ্ছে গলীয় দর্পণ। আমাদের যদি জিজ্ঞাসা করেন গলীয় দর্পণ কত প্রকার ও কি কি, আমরা বলবো দুই প্রকার। প্রতিফলক তলের প্রকৃতির উপর ভিত্তি করে যখন প্রতিফলক তল অবতল হবে তখন সেই দর্পণকে আমরা অবতল দর্পণ বলছি। প্রতিফলক তল যখন উত্তল হবে তখন আমরা তাকে বলছি উত্তল দর্পণ। তাহলে গলীয় দর্পণ সম্পর্কে আমরা ধারণাটা পরিষ্কার নিশ্চয়ই হয়েছে যে কাকে গলীয় দর্পণ বলে। এবার আমরা এই গলীয় দর্পণ সম্পর্কিত আরো কিছু বিষয় সেই সম্পর্কে জানবো। তারপর পরবর্তী ক্লাসে আমরা গলীয় দর্পণের প্রতিফলন নিয়ে আলোচনা করব। সমতল দর্পণের প্রতিফলন দেখেছি এবং সেখানে দেখেছি যে কোনো সমতলের দর্পণের উপর যখন আলোক রশ্মি পড়ছে সেটাকে আপতিত রশ্মি বলছি, আর যে বিন্দুতে পড়ছে সেটাকে আপাতন বিন্দু। সেখানে প্রতিফলকের উপর আমরা লম্ব এঁকে আপাতন কোণ পেয়েছি, আর তার সমান কোণ করে ফিরে গেছে সেই মাধ্যমে আলোক রশ্মি কিছু অংশ, সেটাকে আমরা প্রতিফলিত রশ্মি বলছি। এই আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান। তো সমতল দর্পণের ক্ষেত্রে যখন এই কথা আমরা বুঝেছি, তখন গলীয় দর্পণের ক্ষেত্রে বিষয়টা একটু ওইভাবেই বিচার করে দেখি। গলীয় দর্পণ বক্র হলেও সেই যে বিন্দুতে আলোক রশ্মি পড়েছে সেখানে যদি আমরা একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে অল্প দৈর্ঘ্যের জন্য সেটা সমতল দর্পণ আমরা ভেবে নিতে পারি। ফলে সেই বিন্দুতে ওই স্পর্শকের সঙ্গে যদি অভিলম্ব আঁকি, তাহলে এই ছবিরই অনুরূপ ছবিটা আমরা পাচ্ছি। দেখো, ফলে এখানে যে রশ্মিটা পড়লো ওই অভিলম্বের সঙ্গে আপাতন কোণ তৈরি করলো, আবার যে রশ্মিটা বেরিয়ে গেল ওর সঙ্গে প্রতিফলন কোণ তৈরি করলো। অর্থাৎ আমরা বলতে পারি এক্ষেত্রে ও আপাতন কোণ এবং প্রতিফলন কোণ প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুসারে একই হবে, এবং প্রথম সূত্র অনুসারে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব যেহেতু একই তলে ছিল, এটাও কিন্তু সেই একই তলে থাকবে। ফলে আমরা যদি ওই বরাবর একটা সেকশন নেই এই গলীয় দর্পণের, তাহলে প্রতিফলনের ব্যাপারটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাকি গলীয় দর্পণের অংশগুলো আমার প্রয়োজন হচ্ছে না। তাই এই ত্রিমাত্রিক ছবির পরিবর্তে আমি এবার থেকে
গলীয় দর্পণ সম্পর্কিত যে সকল বিষয়গুলি আলোচনা করব সেখানে দ্বিমাত্রিক অর্থাৎ একটা তলের উপর নেব এরকম ছবি অর্থাৎ জটিল ছবিকে এবার থেকে আমরা ত্যাগ করে দ্বিমাত্রিক অর্থাৎ সমতলের উপর অবস্থিত ছবি চিন্তা করতে পারি, কারণ প্রতিফলনের জন্য আমার কেবলমাত্র একটা সমতল যথেষ্ট, বাকি গলীয় দর্পণের অংশগুলো আমার লাগছে না। তো সেই হিসাবে আমরা এবার একটা বক্ররেখা দিয়েই গলীয় দর্পণকে বুঝাচ্ছি। ধরো এইখানটায় এ ও বি এটাই একটা গলীয় দর্পণ হিসাবে চিহ্নিত করছি। যদি এই দিকে আমরা শেড দিই তাহলে এটা উত্তল দর্পণ হয়ে যাবে, আর এই সাইডটায় যদি আমরা এরকম শেড দিই তাহলে এটা অবতল দর্পণ হবে। তো এইবার কতগুলো গলীয় দর্পণ সম্পর্কিত বিষয় আমাদের জানতে হবে। প্রথমত দেখো, এই গলীয় দর্পণের একদম মাঝের যে বিন্দুটা, যেটাকে ও দিয়ে আমরা চিহ্নিত করেছি, এই যে বিন্দুটা এটাকে বলা হচ্ছে মেরু। তাহলে মেরু কাকে বলে? এক নম্বর পয়েন্ট আমরা পেলাম, মেরু কাকে বলে। আমাদের যদি প্রশ্ন করে তাহলে আমরা বলবো কোন গলীয় দর্পণের ঠিক মাঝের বিন্দু বা মধ্যবিন্দুটিকে বলা হচ্ছে মেরু। তারপরে চলে আসি আমরা আরেকটা বিন্দু আমরা পাই, সেটা হচ্ছে এই গলীয় দর্পণ যে গোলকের অংশ বিশেষ তার কেন্দ্র, সেই কেন্দ্র থেকে এই গলীয় দর্পণের প্রতিটি অংশ সমদূরবর্তী আছে, এটাকে বলা হয় এই গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। এটাকে সি দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ 2 নম্বর পয়েন্ট আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় বক্রতা কেন্দ্র কাকে বলে, কোন গলীয় দর্পণ যে কাল্পনিক গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রটিকে আমরা বলবো হচ্ছে কি বক্রতা কেন্দ্র। তাহলে দুটো বিন্দু আমরা পেলাম, একটা হচ্ছে মেরু পেলাম, 2 নম্বর বক্রতা কেন্দ্র পেলাম। এই দুটি মেরুর মধ্যে যে দূরত্ব অর্থাৎ ছবি অনুযায়ী আমরা বলতে পারি ওসি, এই দূরত্বের নামটা কি হবে? আসলে এটা তো এই গোলকের ব্যাসার্ধ, যার ফলে আমরা বলতে পারি গলীয় দর্পণের এটা হলো গিয়ে বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ 3 নম্বর যে পয়েন্টটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে। আমরা কোন গলীয় দর্পণের যে কাল্পনিক গোলকের অংশ বিশেষ তার ব্যাসার্ধকে ওই গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। তো মেরু এবং বক্রতা কেন্দ্র এই দুটির মধ্যে দিয়ে যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি, সরলরেখা মানে উভয় দিকে বিস্তৃত হয়ে যাবে, তাই তীর চিহ্ন দিলাম। এই যে সরলরেখাটা পেলাম অর্থাৎ ও এবং সি বিন্দুগামী, এই সরলরেখাটাকে বলা হয় গলীয় দর্পণের প্রধান অক্ষ। তাহলে গলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে আমাদের যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো কোন গলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র বিন্দুগামী যে সরলরেখা পাওয়া যায় তাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। এইবার গলীয় দর্পণের মুখটা তোমরা জানো শেপটা কেমন হবে, গোলাকৃতি হবে। সেই গোলাকৃতি শেপের যে কোনো একটা পরিধির যে কোনো একটা বিন্দু থেকে তার ঠিক বিপরীত বিন্দুতে যদি পৌঁছানো হয় তাহলে আমরা বলতে পারি এই গোলাকৃতি শেপের এটা হচ্ছে ব্যাস। এই ব্যাসটিকে বলা হয় গলীয় দর্পণের উন্মেষ। অর্থাৎ আমরা এখানে এবি যে রেখাটা পেলাম সেটা হচ্ছে গলীয় দর্পণের গোলাকৃতি মুখের ব্যাস, সেটাকে বলছি হচ্ছে কি উন্মেষ, আর রেখা বরাবর বলে তাকে বলা হচ্ছে রৈখিক উন্মেষ। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে গলীয় দর্পণের রৈখিক উন্মেষ কাকে বলে, তাহলে আমরা বলতে পারি কোন গলীয় দর্পণের যে গোলাকার মুখ আছে তার যে কোনো একটা বিন্দু থেকে বিপরীত বিন্দু পর্যন্ত যে দূরত্ব বা ওই বৃত্তের যে ব্যাস
তাকে বলা হচ্ছে রৈখিক উন্মেষ। এখন রৈখিক যখন শব্দটা ইউজ করে রৈখিক উন্মেষ বলছি, তাহলে কোণগত কোনো বিষয় যদি এর মধ্যে আমরা খুঁজে পাই, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি কৌণিক উন্মেষ। তো কৌণিক উন্মেষ কাকে বলে আমরা দেখি। দেখো, এই যে এবি রেখার দুই প্রান্ত থেকে যদি আমরা কেন্দ্র বক্রতা কেন্দ্র সি কে যুক্ত করি, তাহলে একটা কোণ পাওয়া যায়। এখানে আমি ধরি এই কোণটা হচ্ছে থিটা। এই যে কোণটা পেলাম, এই কোণটাকে আমরা বলবো কি কৌণিক উন্মেষ। তার কৌণিক উন্মেষ কাকে বলে? কোন গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটিকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। তাহলে আমরা কি কি এই পর্বে জানতে পারলাম? আমরা জানতে পারলাম মেরু কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, বক্রতা কেন্দ্র কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে, রৈখিক উন্মেষ কাকে বলে, কৌণিক উন্মেষ কাকে বলে। এবার আমরা আলোচনা করব গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। তো মুখ্য ফোকাস আলোচনা করার আগে ছবি দুটো একটু বুঝে নিই, তারপরে মুখ্য ফোকাসের ডেফিনেশনটা আমরা সহজেই বলতে পারবো। দেখো, এই যে একটা অবতল দর্পণ, তার প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি দর্পণটার উপর পড়ছে। পড়ার পর প্রতিফলিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু যেটা প্রধান অক্ষের উপর অবস্থিত তার মধ্যে দিয়ে প্রতিফলিত রশ্মিগুলো বেরিয়ে যাচ্ছে। এই যে বিন্দুতে বেরিয়ে গেল সেই বিন্দুটাকে বলা হচ্ছে কি মুখ্য ফোকাস বিন্দু, গোলীয় দর্পণের অবতল দর্পণের মুখ্য ফোকাস বিন্দু। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ অবতল দর্পণের দ্বারা প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় হচ্ছে মুখ্য ফোকাস বিন্দু। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখলাম প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলো প্রতিফলিত হওয়ার পর পরস্পর থেকে দূরে অর্থাৎ অপসারী রশ্মি রূপে চলে যাচ্ছিল, যেটা কিনা আগে এর ক্ষেত্রে অভিসারী রশ্মি হিসাবে মিলিত হয়েছিল অবতল দর্পণের ক্ষেত্রে। এবার কিন্তু তা ঘটল না, এরা অপসারিত হয়ে সামনের দিকে চলে যাচ্ছে। তো এই রশ্মিগুলো পিছন দিকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে গিয়ে সেই লাইনগুলো সেট করে। এই রশ্মির গতিপথে যদি চোখ রাখা হয় তাহলে দেখা যাবে এই আলোক রশ্মি এই এফ বিন্দু থেকে আসছে, অর্থাৎ উত্তর দর্পণের পিছনে একটা বিন্দু থেকে আলোক রশ্মি আসছে। এরকম বিষয়টাকে বলা হয় অপসৃত হওয়া। ফলে আমরা বলতে পারি উত্তর দর্পণের ক্ষেত্রে কি হয়, কোনো সমান্তরাল রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের উপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হয় এবং সেই বিন্দুটিকে বলা হয় উত্তল দর্পণের মুখ্য ফোকাস। এইবার এই যে দুটো ব্যাপার, অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে দুরকম ব্যাপার ঘটলো, কিন্তু উভয়ই তো গোলীয় দর্পণ। ফলে এই দুটো ঘটনাকে আমার একসঙ্গে ঢুকিয়ে দিয়ে গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দিতে হবে। এবার তাহলে দেখো সেটা কিভাবে আমি বলছি, তোমরা বিষয়টা বুঝে বলবো কি। আমরা বলবো কোন গোলীয় দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মিগুলি যদি প্রধান অক্ষের উপর কোনো একটি বিন্দুতে মিলিত হয় অথবা কোনো একটি বিন্দু থেকে অপসৃত হয়, তাহলে সেই বিন্দুটিকে ওই গোলীয় দর্পণের ফোকাস বা মুখ্য ফোকাস বলা হয়। আমাদের আজকে এর শেষ যে আলোচনা সেটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তীয় রশ্মি। দেখো, একটা গোলীয় দর্পণের উপর যে রশ্মিগুলি পড়ছে সেই রশ্মিগুলো কিভাবে পড়ছে তার উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। যে সকল রশ্মিগুলো গোলীয় দর্পণের মেরুর কাছাকাছি এবং অক্ষের সঙ্গে প্রধান অক্ষের সঙ্গে সামান্য করে আপতিত হয় সেই রশ্মিগুলিকে বলা হয় হচ্ছে উপাক্ষীয় রশ্মি। রশ্মিগুলো যদি
গোলীয় দর্পণের প্রান্তের দিকে পড়ে, অর্থাৎ অক্ষ থেকে অনেক দূরে আপতিত হয়, তখন সেই রশ্মিগুলিকে প্রান্তীয় রশ্মি বলা হয়। এখন কথা হচ্ছে, আমরা একটু আগে জেনেছি উন্মেষ কাকে বলে। আমরা বলেছিলাম কোন গোলীয় দর্পণের দুটি বিপরীত প্রান্তের মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলে রৈখিক উন্মেষ। আর সেই রৈখিক উন্মেষ অর্থাৎ যেটা আমি দেখাচ্ছি এ বি, বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলছি হচ্ছে কৌণিক উন্মেষ। যেমন এখানে ছবিতে থিটা কোণ দেখালাম, এই থিটা কোণটা হচ্ছে কৌণিক উন্মেষ। এখন দেখো, এই কৌণিক উন্মেষ যদি কমতে থাকে তাহলে কি হবে? রৈখিক উন্মেষও ক্রমশ কমতে থাকবে, দুদিক দিয়ে কমছে আর কোণে কমে যাচ্ছে। কমতে কমতে যখন 10 ডিগ্রি বা তার কম হয়ে যাবে, তখন দেখো রৈখিক উন্মেষ এতই ছোট হচ্ছে যে ওই দর্পণটা একটা ক্ষুদ্র দর্পণে পরিণত হচ্ছে, যার ফলে ওর প্রান্ত মেরুর থেকে খুব বেশি দূরে আর থাকছে না। ফলে তখন যে সকল রশ্মিগুলি ওর উপর পড়বে স্বাভাবিকভাবে সমস্ত রশ্মিগুলোই উপাক্ষীয় রশ্মি হিসাবে বিবেচিত হবে। সেই জন্য আমরা বলতে পারি ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট যে দর্পণ তার উপর আপতিত রশ্মিগুলি উপাক্ষীয় রশ্মি হয়। আজকে এই অবধি। আমাদের পরের ক্লাসে এই ধারণাটাকে কাজে লাগিয়ে আমরা আরো কিছু আলোচনা করব। ফলে তোমরা এটা ভালো করে পড়ে ফেলবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিন করবে, তাহলেই দেখবে তোমাদের বিজ্ঞানে যে ঘাটতি আছে পূরণ হবে। সবাইকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি।